নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বেশ কয়েকটা সিনেমা রিভিউ করার পর আজ একটু সিনেমা থেকে বিরতি নিয়ে অন্য কিছু রিভিউ করার জন্য নিজেকে প্রস্তুত করলাম। তাই অনেক ভেবেচিন্তে ঠিক করলাম আজকে একটা ওয়েব সিরিজ রিভিউ করব। তাই প্রায় 6 থেকে 6.5 ঘন্টার সময় নিয়ে একটা ওয়েব সিরিজ দেখে নিলাম। ওয়েব সিরিজের নাম হচ্ছে পঞ্চায়েত 3। পঞ্চায়েত সিজনের 3rd পার্ট, মানে সিজন 3। সাধারণত যেটা করে থাকি, রিভিউ করার আগে কিংবা নিজের মতামত ব্যক্ত করার আগে সিজনের গল্পটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করি। গল্পটা একটু লম্বা হতে পারে, কারণ এটা 8 পর্বের সিজন ছিল এবং প্রত্যেকটা পর্ব প্রায় 40, 45, 50 মিনিটের। তো চলো আর সময় নষ্ট না করি, এবার গল্প শুরু করা যাক। সিজন 3 শুরু করার আগে সিজন 2 এর কিছু ঘটনা এবং কিছু চরিত্রের যোগসূত্র জানিয়ে রাখা ভালো। আমরা যারা পঞ্চায়েত দেখেছি বা যারা পঞ্চায়েত দেখছি তারা জানি পঞ্চায়েতে মোটামুটি 2 পক্ষ আছে। একদিকে আছে গ্রামের প্রধানের মেম্বার বন্ধু প্রহ্লাদ, সচিব অভিষেক যে কিনা সিনেমার হিরো, এবং সচিবের সহকারী বিকাশ। তাদের বিরোধী পক্ষে রয়েছে ভূষণ নামে একটা ক্যারেক্টার, যে কিনা পঞ্চায়েত প্রধান হওয়ার ইচ্ছা রাখে। আর ভূষণের সাপোর্টে রয়েছে বিধায়ক। সিজন 2তে প্রহ্লাদের ছেলে মারা গেছে, সে আর্মিতে চাকরি করত, তার নাম ছিল রাহুল। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রধান এবং বিধায়কের ঝামেলার মধ্যে পড়ে পঞ্চায়েতের যে সচিব মানে অভিষেক, তার ট্রান্সফার হয়ে গেছে। আমরা প্রথমে দেখতে পাবো অভিষেক শহরে চলে গেছে, তার ট্রান্সফার হয়ে গেছে, এখনও নতুন কোনো পোস্টিং হয়নি। আর অভিষেকের জায়গায় ফুলেরা গ্রামে এসছে নতুন সচিব। সে ভুটভুটি চালিয়ে মানে একটা মোটরসাইকেল চালিয়ে এলো, এসে দেখলো পঞ্চায়েত অফিসটা বন্ধ আছে। সে একে একে সবাইকে ফোন করলো, প্রথমে প্রধানকে ফোন করলো, তারপরে বিকাশকে ফোন করলো, কিন্তু কেউই তাকে এন্টারটেন করলো না, সবাই তার ফোন কেটে দিচ্ছে। ঘটনাক্রমে পঞ্চায়েত অফিসের পাশেই চায়ের দোকানে বসে চা খাচ্ছিল ভূষণ এবং তার সহকারী বিনোদ এবং মাধব। তারা নতুন সচিবকে দেখে আইডেন্টিফাই করতে পারলো। এরপর তারা সেখান থেকে নতুন সচিবকে পিন আপ করতে শুরু করলো প্রধানের বিরুদ্ধে, যে প্রধান চাইছে না যে নতুন সচিব যেন এখানে জয়েন করে। কিন্তু নতুন সচিব অ্যাকচুয়ালি ছিল বিধায়কের লোক। তো প্রধান বিকাশকে পাঠালো দেখার জন্য যে সচিব আছে না চলে গেছে। তো বিকাশ যখন এলো, বিকাশ দেখলো যে সচিব আছে। সচিব বিকাশকে চিনতে পেরেছিল, ভূষণ তাকে চিনিয়ে দিয়েছিল, কিন্তু বিকাশ সচিবের কথা না শুনে সেখান থেকে চলে যায়, গিয়ে প্রধানকে খবর দেয় যে সচিব সেখানে বসে আছে। তারপরে বিকাশ গিয়ে খবর দেয় প্রহ্লাদকে। প্রহ্লাদ ছেলের দুঃখে সারাদিন মদ খেয়ে পড়ে থাকে। তো বিকাশ গিয়ে যখন প্রহ্লাদকে খবর দিল, প্রহ্লাদ বিকাশকে নিয়ে পঞ্চায়েত অফিসে এলো। পঞ্চায়েত অফিসে এসে সচিবকে রীতিমতো একটু ঠেট করতে থাকলো। ইতিমধ্যে সচিব একটা বড় হাতুড়ি নিয়ে পঞ্চায়েত অফিসে তালা ভাঙার চেষ্টা করছিল। তো প্রহ্লাদের থ্রেট খেয়ে সে তো রীতিমতো ভয় পেয়ে গেল। এরপরে খবর চলে গেল বিধায়ক হয়ে ডিএম অফিসে। তো ডিএম অফিস থেকে ডাক পড়লো প্রধানের। প্রধান তো এখানে অ্যাকচুয়ালি মঞ্জু দেবী, যে কিনা প্রধানের স্ত্রী। তো মঞ্জু দেবী ডাক পড়লো। মঞ্জু দেবী তখন প্রহ্লাদকে নিয়ে গেল ডিএম অফিসে। ডিএম ম্যাডাম বললো এটা সরকারি আদেশ, এখানে কিছু করার নেই তার, সো তাকে সচিবকে জয়েন করতে দিতে হবে। তো প্রহ্লাদ যদিও নাছরবান্দা ছিল, কিন্তু মঞ্জু দেবী বললো ঠিক আছে, আমরা সচিবকে জয়েন করাবো। তো তারা সবাই তখন পঞ্চায়েত অফিসে ফিরে এলো। এরই মধ্যে খবর আসে যে বিধায়ক, যে কিনা আদালতে গেছিল একটা কেসের ব্যাপারে, সেই কেসের ব্যাপারে বিধায়ককে অ্যারেস্ট করা হয়েছে। যেহেতু বিধায়ককে অ্যারেস্ট করা হয়েছে, সেহেতু বিধায়কের রেফার করা সচিব সেই গ্রামে আর টিকতে পারলো না, সে পালিয়ে গেল। তখন ডিএম অফিস প্রধান এবং প্রহ্লাদ এবং গ্রামের অন্যান্যদের সুপারিশে পুরনো সচিব মানে অভিষেককে পুনরায় নিয়োগ করলো। অভিষেক তার মালপত্র নিয়ে আনন্দের সাথে আবার ফুলেরা গ্রামে প্রবেশ করলো। দ্বিতীয় পর্বের কাহিনীর প্রথমে দেখানো হয় প্রধান এবং তার স্ত্রী বাইকে করে কোথাও যাচ্ছিল এবং সে একটা খারাপ রাস্তায় গাড্ডায় পড়ে যায়। এখানে গ্রামের বাসিন্দা জগমোহন এবং তার মা বাস করত। তো জগমোহন তাড়াতাড়ি তার বাড়ি থেকে বেরিয়ে আসে এবং প্রধানকে এবং প্রধানের বউকে উঠতে সাহায্য করে এবং তারপরে প্রধান সেখান থেকে চলে যায়। এদিকে জগমোহনের মা এবং জগমোহন প্ল্যান করে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে তারা একটা ঘর নেবে। তার জন্য জগমোহনের মা পঞ্চায়েত অফিসে যায়। পঞ্চায়েত অফিসে গিয়ে সচিবের সাথে দেখা করে। সচিব বলতে আমি অভিষেকের কথা বলছি।
গিয়ে দেখা করে বলে যে তার ছেলে তার দেখাশোনা করে না, তাকে খেতে টেতে দেয় না, অতএব প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাকে যেন একটা ঘর দেওয়া হয়। তো তার কথা শুনে সচিব একটু দুঃখ পায়। সচিব বলে যে ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি দেখছি ব্যাপারটা কী করা যায়। আর সচিব তার ঘরে একটা লাউ পড়েছিল। এক্ষেত্রে আমরা বলে রাখা ভালো, সচিব যত লাউ পায় সমস্ত লাউই আসে প্রধানের বাড়ি থেকে। তো সেই লাউটা সে জগমোহনের মাকে দেয়, বলে যে এটা আপনি বাড়ি নিয়ে যান, নিয়ে গিয়ে খাবেন। সচিব খবর পেয়ে যায় যে জগমোহন এবং তার মা হয়তো এটা প্ল্যান করে করছে, এই আলাদা থাকার এবং জগমোহন তার মাকে দেখাশোনা করে না, এই কাহিনীটা হয়তো সত্য নয়। তখন সচিব তার সহকারী বিকাশকে নিয়ে যায় জগমোহনের বাড়িতে। গিয়ে দেখে জগমোহনের মা একটা আলাদা ঘরেতেই আছে। তো সেখানে ঢুকে গিয়ে দেখে সেখানে রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই এবং সে দেখতে পায় সে তার ওই লাউটাকে দেখতে পায় না। তখন তার সন্দেহ হয়, তখন সে ঘুরে জগমোহনের ঘরে গিয়ে ঢোকে এবং জগমোহনের ঘরে গিয়ে দেখে জগমোহনের ঘরের রান্নাঘরে সেই লাউটা রাখা হয়েছে। সেখান থেকে সে বুঝে যায় যে জগমোহন এবং তার মায়ের খারাপ সম্পর্ক নেই, তারা একে অন্যের সাথে মিলে এই প্ল্যানটা করেছে। সচিব এবং তার সহকারী বিকাশ যখন চলে আসছে, তখন জগমোহন বলে আপনি যদি আমাদেরকে ঘর না দেন তাহলে আমি সবাইকে বলে দেবো যে প্রধান এবং তার মিসেস এইখানে মোটরসাইকেল নিয়ে পড়ে গেছিলো। সচিব ভাবে এটা তো একটা নর্মাল কথা, মোটরসাইকেল নিয়ে পড়ে যাওয়া। তখন জগমোহন বলে নর্মাল কথা নয়, আমি সারা গ্রামে বলে দেবো এই রাস্তাঘাট বানানোর দায়িত্ব প্রধানের এবং সেই রাস্তাঘাট প্রধান তৈরি করেনি এবং তার জন্যে প্রধানই এই রাস্তাতে পড়ে যায়, তাহলে সারা গ্রামবাসীর কী অবস্থা হবে। যদি রাস্তাতে প্রধানই এবং তার বউ ঠিকমতো চলতে না পারে তাহলে আমাদের গ্রামবাসীরা কিভাবে সেখানে চলাচল করবে। কথাটা সচিব এসে প্রধানকে জানায়। প্রধান এটা নিয়ে বেশ একটু টেনশনে পড়ে যায় যে না, এটা তো হতে পারে না, এটা হলে প্রধানের একটা বদনামি হবে সারা গ্রামে এবং সেটা আপার লেভেল অবধি পৌঁছে যেতে পারে। তখন প্রধান সচিবকে বলে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় জগমোহনের মাকে একটা ঘর অ্যালট করতে। সচিব যদিও প্রথমে রাজি হয় না, তবু প্রধানের প্রেসারে সচিব রাজি হয়ে যায়। তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট আসে এবং সেই লিস্টে জগমোহনের মায়ের নাম আসে। সেখানে দেখা যায় 7টা বাড়ি অ্যালট হয়েছে ফুলেরা পশ্চিম, যেখানে প্রধানের বাড়ি। 4টে বাড়ি অ্যালট হয়েছে ফুলেরা পূর্ব, যেখানে ভূষণ, মাধব এবং বিনোদেরা থাকে। আর একটা বাড়ি অ্যালট হয়েছে জগমোহনের মায়ের নামে। তো যেহেতু গ্রামের সবাই এখন জানে যে জগমোহন এবং তার মা আলাদা থাকে, তো সেটা নিয়ে কেউ কোনো কমপ্লেন করে না। তবুও একদিন ভূষণের একজন সহকারী, মানে ভূষণের চামচা বলা যায়, মাধব দেখে নেয় যে জগমোহনের বউ জগমোহনের মাকে রাত্রেবেলা খাবার দিচ্ছে। তো ভূষণ এই খবর পেয়ে তার সহকারী বিনোদ এবং মাধবকে নিয়ে জগমোহনের বাড়িতে যায়। যদিও গিয়ে সে দেখে যে জগমোহনের মা আলাদা ঘরেই আছে এবং অসুস্থ হয়ে পড়ে আছে। তো ভূষণ তাকে যতই জিজ্ঞাসা করে যে কী হয়েছে, কিন্তু জগমোহনের মায়ের তো অ্যাকচুয়ালি কোনো রোগ হয়নি। সে বারবার বলতে থাকে তার মনের মধ্যে ভালো লাগছে না, তার শরীর ভালো লাগছে না। ভূষণ এবং মাধব জগমোহনের মায়ের ইচ্ছার বিরুদ্ধেই গ্রামের কম্পাউন্ডারকে ডেকে নিয়ে আসে। গ্রামের কম্পাউন্ডারকেও জগমোহনের মা একই কথা বলে। তখন কম্পাউন্ডার ভাবে তারপরে একটু গ্যাসের প্রবলেম হচ্ছে, তো তাকে গ্যাসের ওষুধ দেওয়া হয়। তারপর তারা সেখান থেকে চলে যায়। সো তারাও ভাবে যে অ্যাকচুয়ালি হয়তো জগমোহন এবং তার মায়ের মধ্যে সত্যিই ঝগড়া চলছে। ভূষণ তার জন্য একটু মাধবের উপরে একটু রাগও করে। কিন্তু অর্ধেক রাত্রে সচিব, প্রহ্লাদ এদের কাছে জগমোহন দৌড়ে আসে, বলে যে তার মার শরীর খুবই খারাপ হয়েছে, তার মা কথা বলছে না। তো সচিব এবং প্রহ্লাদ দৌড়াদৌড়ি করে যায়, গিয়ে জগমোহনের মাকে তুরন্ত গাড়ি অ্যারেঞ্জ করে নিয়ে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তি করার পর তার চিকিৎসা করা হয় এবং সেখান থেকে তাকে আবার বাড়িতে ফেরত আনা হয়। জগমোহনের মা বাড়ি পাবে সেই আশায় আবার আলাদাই থাকতে শুরু করে। কিন্তু এই পর্যায়ে এসে জগমোহনের রিয়ালাইজ হয় যে বাড়ি পাওয়ার জন্যে সে তার মায়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে। সে হয়তো একটা বাড়ি পাবে, সরকারি বাড়ি, কিন্তু সারা জীবন তাকে তার মায়ের থেকে আলাদাই থাকতে হবে। জগমোহনের খুবই খারাপ লাগে। সে প্রহ্লাদের কাছে যায়। প্রহ্লাদের কাছে গিয়ে সে কান্নাকাটি করে এবং বলে যে আমি আমার মাকে চাই, আমি নতুন বাড়ি চাই না, আমি যেভাবেই হোক আমার যে বাড়ি আছে সেখানে আমি আমার মাকে নিয়ে আমার পরিবারকে নিয়ে থাকবো। এবং সে প্রহ্লাদকে এটাও বলে যে মা এটা মানতে রাজি নয়, মা যেভাবেই হোক বাড়ি চাইছে। তো প্রহ্লাদ যেন যে করেই হোক তার মাকে বোঝানোর চেষ্টা করে। এরপরে প্রহ্লাদ জগমোহনের মায়ের কাছে যায় এবং সে জগমোহনের মাকে নিয়ে সেদিন নিজের বাড়িতে আসে। প্রহ্লাদের বাড়িটা যথেষ্ট বড় ছিল, কিন্তু সেই বাড়িতে কেউ ছিল না। তার তো বউ ছিল না এবং তার একমাত্র ছেলে, সেও শহীদ হয়েছে।
তো প্রহ্লাদ জগমোহনের মাকে বোঝানোর চেষ্টা করে যে শুধু বাড়ি থাকলেই হয় না, বাড়িতে থাকার লোক লাগবে। বাড়িতে যদি থাকার লোক না থাকে, সেই বাড়ি যত বড়ই হোক না কেন, সেখানে থেকে শান্তি পাওয়া যায় না। জগমোহনের মা প্রহ্লাদের কথা বুঝতে পারে, সে বাড়ির কন্ডিশন ত্যাগ করে। সে বলে তার বাড়ি চায় না, সে তার সন্তান নিয়ে একই ঘরের মধ্যে বসবাস করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট থেকে জগমোহনের মা যখন নিজের নাম তুলে নেয়, তখন অটোমেটিক্যালি একটা বাড়ি ফ্রি হয়ে যায়। এখন প্রশ্ন জাগে যে এই বাড়িটা কে পাবে। সবাই সচিবের কাছে জানতে চায়। সচিব বলে যে গ্রামের প্রধান যা ঠিক করবে সেটাই হবে। তো এখন গ্রামের প্রধান থাকে ফুলেরা পশ্চিমে, এবং ফুলেরা পশ্চিম থেকে সে বেশি সাপোর্ট পায় ইলেকশনের সময়। তার ইচ্ছা যে ফুলেরা পশ্চিমেরই কাউকে এই বাড়িটা অ্যালোকেট করা হবে। পরবর্তী এপিসোডের শুরুতে ফুলেরা গ্রামবাসী খবর পায় যে বিধায়ক আদালত থেকে বেল পেয়েছে। তখন স্বভাবতই প্রধানের যারা এন্ট্রি পার্টি, তারা একটু মনোবল পায়, কারণ তাদের প্ল্যান ছিল যে তারা প্রধানের এগেনস্টে বিধায়কের কাছে গিয়ে বিধায়কের কানে বিষমন্ত্র ঢালবে। তো একদিন যখন পঞ্চায়েত অফিসে মিটিং হচ্ছিল, সেখানে ভূষণ আসে, এসে সবার সামনে বলে যে গ্রামের রাস্তা তৈরি করার জন্য কিছু করা দরকার। তো সবাই বলে যে কি করে করা হবে, ফান্ড কোথায়? তখন ভূষণ বলে বিধায়কের সাথে আমাদের কথা বলা উচিত, আমাদের তার সাথে শান্তি সমঝোতা করা উচিত এবং তার থেকে ফান্ড অ্যারেঞ্জ করা উচিত। তখন সবাই ভাবে এটা একটা অবাস্তব ঘটনা, কারণ এই রাস্তা তৈরি করা নিয়েই গ্রামের সাথে, বিশেষ করে গ্রামের প্রধানের সাথে বিধায়কের ঝামেলা হয়েছিল, যেটা কিনা আমরা সিজন 2 এর লাস্টে দেখেছিলাম। তো এরপরে সবাই বলে যে ঠিক আছে, তুমি তাহলে দায়িত্ব নাও, দায়িত্ব নিয়ে বিধায়কের সাথে কথা বলে। তখন ভূষণের মিসেস এবং তার দুজন সাগরেদ, বিনোদ এবং মাধব, সবাই মিলে বিধায়কের বাড়িতে যায়। বিধায়ক যদিও প্রথমে তাদেরকে এন্টারটেন করতে রাজি হয় না, কিন্তু ভূষণ অনেক অনুনয় বিনয় করে বিধায়ককে ঠিক মানিয়ে নেয় এবং সে বিধায়কের সামনে প্রপোজাল রাখে যে বিধায়ক যদি তাকে সাপোর্ট করে এবং তার মিসেসকে যদি গ্রাম প্রধান বানিয়ে দেওয়া হয়, তাহলে ফুলেরা গ্রামের প্রত্যেকটা ব্যক্তি বিধায়কের কথায় ওঠা বসা করবে। ভূষণের প্রপোজাল পেয়ে বিধায়ক বেশ কনভিন্সড হয়, কারণ তারও ইচ্ছা ছিল সে প্রধানের থেকে একটু প্রতিশোধ নেবে, এবং তার প্রধান শুধু প্রধান নয়, প্রধান এবং ফুলেরাবাসীর অনেকের উপরেই তার একটা রাগ রয়েছে। তো তখন সে ভূষণকে আশ্বস্ত করে যে সে টাকা স্যাংশন করিয়ে ফুলেরা গ্রামের রাস্তা তৈরি করে দেবে যদি কিনা ভূষণ প্রধানকে ইলেকশনে হারাতে পারে, এবং সে এটাও বলে যে প্রধানকে হারানোর জন্য যে সাপোর্ট দরকার হবে বিধায়ক তাকে সেই সাপোর্ট করবে। এর মধ্যেই আমরা দেখতে পাই যে প্রধানের মেয়ে রিঙ্কি এবং সচিব অভিষেকের মধ্যে বন্ধুত্বটা ধীরে ধীরে গাঢ় হয়ে উঠছে। তারা হয়তো একে অন্যকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু এখনও একে অন্যকে সেরকম কিছু বলে সাহস পায়নি, যার থেকে এটা বোঝা যাবে যে তারা একে অন্যকে পছন্দ করে। রিঙ্কি কোনো না কোনো বাহানায় সচিবের সাথে দেখা করে, সচিবও কোনো না কোনো বাহানা নিয়ে রিঙ্কিকে ফোন করে। রিঙ্কি একদিন সচিবের অফিসে আসে, এসে সচিবের সাথে পড়ালেখা নিয়ে কথা বলতে থাকে। তখন এরপরে সচিব বলে রিঙ্কির বিয়ের চিন্তাভাবনা থেকে দূরে থেকে পড়ালেখার উপর নজর দেওয়া উচিত। রিঙ্কি তাতে রাজি হয়। তখন সচিব বলে যে সচিব যেহেতু MBA কমপ্লিট করার চেষ্টা করছে এবং ক্যাটের জন্য প্রিপেয়ার হচ্ছে, তো সচিব রিঙ্কিকে বলে রিঙ্কি চাইলে MBA এর জন্য প্রস্তুতি নিতে পারে, এবং তার জন্য সচিব রিঙ্কিকে অনেকগুলো বই দেয়। তো তার মধ্যে থেকে রিঙ্কি একটা বই বাড়ি নিয়ে যায় এবং সে বলে যে সেও MBA এর জন্য প্রিপেয়ার করবে এবং সে চেষ্টা করবে তার মা বাবাকে কনভিন্স করানোর জন্য। ভূষণ গ্রামের পঞ্চায়েত অফিসে মিটিং ডাকে। যদিও ভূষণ প্রধান এবং মেম্বার কোনোটাই নয়, তো প্রধান এতে আপত্তি করে যে ভূষণ মিটিং ডাকতে পারে না, কিন্তু সচিব বলে সে মিটিং ডাকতে চেয়েছে, তো তাকে মানা করাটা ঠিক হবে না। এখানে প্রধানের স্ত্রী মঞ্জু দেবী সচিবকে সাপোর্ট করে। এরপরে পঞ্চায়েত অফিসে মিটিং ডাকা হয়। সেখানে প্রধানের স্ত্রী, সচিব, প্রহ্লাদ, বিকাশ সবাই ছিল, এবং তার সাথে ছিল কমিটির রেগুলার মেম্বাররা, যারা কিনা গ্রামের মেম্বার। তো ভূষণ সেখানে বলে যে সে বিধায়কের সাথে তার কথা হয়েছে, বিধায়ক তাতে রাজি হয়েছে, বিধায়ক গ্রামের রাস্তা বানিয়ে দেবে, তবে বিধায়কের শর্ত একটাই, বিধায়ককে গ্রামে ইনভাইট করতে হবে এবং তাকে যথাযোগ্য সম্মান দিতে হবে। তো যেহেতু এটা একটা ভালো কাজ গ্রামের জন্য, তো প্রথমে কেউ রাজি না থাকলেও পরে গিয়ে সবাই রাজি হয়ে যায়। তো প্ল্যান করা হয় বিধায়ক আসবে, বিধায়ককে খাওয়া দাওয়া করানো হবে, বিধায়কের হাতে কবুতর উড়ানো হবে শান্তি প্রতীক হিসাবে, এবং প্রহ্লাদের ছেলে রাহুল যেহেতু সেই গ্রামের শহীদ এবং পঞ্চায়েত অফিসের সামনে তার মূর্তি রয়েছে, তো রাহুলের মূর্তিতে মালা স্থাপন করা হবে। এরপরে বিধায়ক তার সাঙ্গপাঙ্গ নিয়ে গ্রামে আসে।
বিধায়ক গ্রামে আসে, এই জন্য প্রধানের স্ত্রী তার বাড়িতে রান্নাবান্না করে এবং তার জন্য কবুতর অ্যারেঞ্জ করা হয়, ফুলের মালা অ্যারেঞ্জ করা হয় এবং সব কিছুর দায়িত্ব পড়ে সচিবের উপর। সচিব সেগুলোকে ঠিকমতো অ্যারেঞ্জ করে রাখে। শুধুমাত্র সাদা কবুতর অ্যারেঞ্জ করতে পারে না, সেখানে একটু কালো রঙের কবুতর অ্যারেঞ্জ করে রাখে সে। এরপরে বিধায়ক যখন গ্রামে এন্ট্রি করে, পঞ্চায়েত অফিসের সামনে গাড়ি থেকে নামে, প্রধান যখন তাকে মালা পরিয়ে অভ্যর্থনা জানাতে যাবে, তখন বিধায়ক প্রধানের সামনে দিয়ে চলে যায় ভূষণের কাছে। ভূষণের হাত থেকে সে মালা পরে এবং যতক্ষণ সেই জায়গাটাতে বিধায়ক ছিল প্রত্যেকটা ক্ষেত্রে সে ভূষণের সুনাম করতে থাকে। সে বলে সে রাস্তা বানিয়ে দেবে এবং এই জন্যেও সে ক্রেডিট দেয় ভূষণকে। তারপর যখন তাকে খাওয়া দাওয়ার জন্য প্রধানের বাড়িতে ইনভাইট করা হয়, সেখানে না গিয়ে সে ভূষণের সাথে চলে যায়। ভূষণের সাথে গিয়ে দেখে যে তার যেখানে খাবার দাবার অ্যারেঞ্জ করা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি বিনোদদের বাড়িতে করা হয়েছিল, যেখানে ছিল ভূষণের সাঙ্গ, সেখানে মটনের অ্যারেঞ্জ করা হয়েছিল। কিন্তু এখানে একটা কথা বলে রাখা দরকার, বিধায়ককে অ্যারেস্ট করা হয়েছিল যে কেসে, সেটা ছিল একটা কুত্তা মারার কেস এবং বিধায়ক এই বলে জামিন পেয়েছে যে সে কোনো পশু হত্যা করে না, সে কোনো পশু কখনো খায় না। তো তাই প্রথমে সে মটন খেতে একটু না করলেও তার লোভ সামলাতে না পেরে সে মটন খেয়ে নেয়। তারপরে সে পঞ্চায়েত অফিসে আসে, পঞ্চায়েত অফিসে মিটিং হয়, রাস্তার ব্যাপারে কথাবার্তা হয় এবং সবশেষে প্ল্যান মতো কবুতর উড়ানোর অ্যারেঞ্জমেন্ট করা হয়। কবুতর উড়ানোর আগে বিধায়ক রাহুলের মূর্তিতে মালা দেয় এবং সেখানে একটু ছোট্ট বক্তৃতা রাখে। এরপরে কবুতর তার হাতে দেওয়া হয় এবং কিন্তু কবুতরটা একটু ছটফট করছিল, তার জন্য বিধায়ক কবুতরটাকে একটু জোরে চেপে ধরে। এরপরে যখন কবুতরটাকে সে উড়িয়ে দেয়, তখন কবুতরটা কিছু দূর উড়ে যাওয়ার পরেই ধপাস করে মাটিতে পড়ে যায় এবং মারা যায়। কবুতর যখন মারা যায় তো কবুতরের যে মালিক, তার নাম হচ্ছে বন বাহাদুর, সে সেটা দেখে খুবই দুঃখ পায়। সে সেটা দেখে বিধায়কের উপর চটে যায়। সে বিধায়ককে বলে, তুমি নিশ্চয়ই কি কুত্তা মেরেছিলে, সেই জন্যেই তোমার অভ্যাসই হচ্ছে প্রাণী হত্যা করা। এবং এই ঘটনায় ওইখানে যত লোক ছিল, প্রধান এবং অন্যান্য মেম্বার, সচিব, সবাই একটু বিধায়কের উপর ক্ষিপ্ত হয়ে যায়। সবাই নিজেদের মধ্যে কানাঘুষো করতে থাকে। তখন বিধায়ক সেই জায়গা থেকে চলে যায়। যদিও ভূষণ এটা বিধায়কেরকে সাপোর্ট করে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সচিব, প্রধান কেউ তার কথাকে কোনো রকম পাত্তা দেয় না। এই ঘটনার পরে ফুলেরা এলাকার লোকাল পত্রিকা বলিয়া সমাচার, তার দুজন সাংবাদিক সচিবের কাছে আসে। তারা এসে বলে তারা বোম বাহাদুরের ইন্টারভিউ নিতে চায়। সচিব প্রধানকে ফোন করে। প্রথম দিকে তাদের মধ্যে একটু কনফিউশন থাকলেও তারা ভেবে দেখে যে ব্যাপারটাকে এক্সকালেট করলে, ব্যাপারটাকে একটু ব্রডকাস্ট করে দিলে খারাপ হবে না, ব্যাপারটা তাদের পক্ষেই থাকবে। সো তারা সাংবাদিকদেরকে অ্যালাউ করে বোম বাহাদুরের ইন্টারভিউ নেওয়ার জন্যে। তারা বোম বাহাদুরের বাড়িতে যায়, বোম বাহাদুরকে অভয় দেয় এবং বোম বাহাদুর সাংবাদিকদের ইন্টারভিউ দেয়। এই ইন্টারভিউ পরের দিন সকালেই একদম ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে গেলে সারা শহরে ছড়িয়ে পড়ে বিধায়কের এই কবুতর মারার ঘটনা। এটা দেখার পরে বিধায়ক, ফুলেরার গ্রামবাসী এবং প্রধানের উপর খুবই রাগান্বিত হয়ে যায়। এখানে ভূষণ আবার আসে তার বউকে নিয়ে বিধায়কের সাথে দেখা করার জন্যে। বিধায়ক তাকে বলে যে বোম বাহাদুরকে রাজি করাতে হবে, সে যেন আবার ইন্টারভিউ দেয় এবং ইন্টারভিউতে বলে সে যা বলেছে বিধায়কের নামে সেটা মিথ্যা, তার কবুতর আগের থেকেই অসুস্থ ছিল, সেই জন্যে কবুতর মারা গেছে। তো এরকম কিছু একটা ঘটতে পারে এবং বোম বাহাদুরের ওপর একটা বিপদ আসতে পারে, এটা ভেবেই প্রধান, প্রহ্লাদ, বিকাশ এবং সচিব এরা প্ল্যান করে বোম বাহাদুরকে তার বাড়ি থেকে বের করে নেয় এবং বের করে নিয়ে তারা তাকে লুকিয়ে রাখে পঞ্চায়েত অফিসে। ভূষণ এবং তার ডানাত বাহাত মাধব এবং বিনোদ গিয়ে বোম বাহাদুরকে খুঁজে পায় না। এরই মধ্যে একটা সুখবর আসে যে বিকাশের বউ অন্তঃসত্ত্বা। তো তাকে নিয়ে সবাই হাসপাতালে যায়। যে সবাই যখন হাসপাতালে যায়, ঠিক সেই সময় ভূষণ খুঁজতে শুরু করে বোম বাহাদুরকে। তার সন্দেহ হয় বোম বাহাদুরকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে এবং তারা খুঁজতে খুঁজতে চলে আসে পঞ্চায়েত অফিসে। ভূষণ, মাধব, বিনোদ তারা বোম বাহাদুরকে পঞ্চায়েত অফিসে খুঁজে পায়। তারা সবাই বোম বাহাদুরকে বোঝানোর চেষ্টা করে এবং এটাও বলে যে বোম বাহাদুর যদি পুনরায় ইন্টারভিউ দিয়ে সরি না বলে, তাহলে বোম বাহাদুরের জন্য সেটা খুবই ক্ষতিকর প্রমাণ হতে পারে। বোম বাহাদুর তখন প্রহ্লাদের বাড়িতে আসে। প্রহ্লাদের বাড়িতে তখন বিকাশের বাবা হওয়ার সুখবরের পার্টি চলছিল। বাহাদুর প্রহ্লাদের বাড়িতে এসে এই ঘটনা খুলে বলে। এরপরে তারা সিদ্ধান্ত ছেড়ে দেয় বোম বাহাদুরের উপর যে বোম বাহাদুর কী করতে চায়। বোম বাহাদুর তাদেরকে জানায় যে বিধায়ক যদি তাকে রিকোয়েস্ট করতো তাহলে সেটা মেনে নিত, কিন্তু যেহেতু বিধায়ক তাকে থ্রেট দিয়েছে
তো সে সরি কখনোই বলবে না। তখন আবার সাংবাদিকদের ডাকানো হয় এবং সাংবাদিকদের সামনে বোম বাহাদুর এবং সমস্ত গ্রামের মেম্বার, সচিব, প্রধান একসাথে ক্যামেরার সামনে দাঁড়ায় এবং বোম বাহাদুর বিধায়ক যে তাকে থেট দিয়েছে সেই কথা ক্যামেরার সামনে সাংবাদিকদের জানিয়ে দেয়। প্রধান এবং তার স্ত্রী মঞ্জু দেবী বোম বাহাদুরকে একটা বাড়ি অ্যালট করে। জগমোহনের মা যে বাড়ির শর্ত ছেড়ে দেয় প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেই বাড়িটা অ্যালট করা হয় বোম বাহাদুরকে। আর বোম বাহাদুর ছিল ফুলেরা পূর্বের বাসিন্দা। এরপরে প্রধান, সচিব, প্রহ্লাদ, বিকাশ সবাই ফুলেরা পূর্বে আসা যাওয়া শুরু করে এবং ফুলেরা পূর্বের লোকজন আস্তে আস্তে তাদের সাপোর্টে আসতে থাকে। এদিকে বিধায়ক অপমানের জ্বালা সহ্য করতে না পেরে গুন্ডা ঠিক করে বাহাদুরকে মারার জন্যে। একদিন বোম বাহাদুর যখন একটা ফাঁকা জায়গায় মাঠে বসেছিল, তখন বিধায়কের ঠিক করা দুটো গুন্ডা তাকে মারার জন্য সেখানে যায়। তারা গিয়ে তার সাথে প্রথমে গল্প জুড়তে শুরু করে। তারা তাকে খুব সহজভাবে বলে যে বিধায়ক তাকে মারার জন্য তাদেরকে পাঠিয়েছে। তো বোম বাহাদুরও প্রথমে তাদের সাথে গল্প করতে থাকে। গল্প করতে করতে একসময় উঠে পালিয়ে যায়। তো গুন্ডা দুটো তাকে ধরতে পারে না। বোম বাহাদুর পালিয়ে চলে যায় পঞ্চায়েত অফিসে। তো ব্যাপারটা এখন এমন পর্যায়ে চলে এসেছে, তখন ফুলেরাবাসী ব্যাপারটাকে আরও সিরিয়াসভাবে নেয়। তারা ভাবে যে বিধায়কের এই কাজে রিপ্লাই দিতে হবে। তো কীভাবে রিপ্লাই দিতে হবে? বিধায়ককে কোনো না কোনোভাবে অপমান করতে হবে, এমনভাবে অপমান করতে হবে যাতে সে বোঝে যে ফুলেরাবাসীকে অত সহজে বাগে আনা যাবে না। তখন বিধায়ক তার ঘোড়া বেচার প্রস্তুতি নিচ্ছিল। যেহেতু সে আদালতে হলফনামা লিখে দিয়েছে যে কোনো রকম পশু নির্যাতন এবং পশুদেরকে মারা কিংবা তাদের উপর অত্যাচার করার সাথে তার কোনো রকম সম্পর্ক নেই, সেই জন্য তার প্রিয় ঘোড়াকেও সে বেচে দেওয়ার প্ল্যান করে। এখন ফুলেরাবাসী এটা সিদ্ধান্ত নেয় যে তারা ওই ঘোড়া কিনবে, কিন্তু সমস্যা হলো টাকা কোথায়। তখন প্রহ্লাদ তাদেরকে টাকা দেয়। প্রথমে তারা নিতে না চাইলেও প্রহ্লাদ বলে ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে সে 50 লাখ টাকা পেয়েছে, যে টাকাটা কিনা তার কোনো কাজে লাগছে না। তো প্রহ্লাদ জোর করে তাদেরকে 5 লাখ টাকা দেয়। এখন আরেকটা সমস্যা হয়ে দাঁড়ায় যে ঘোড়াটা কিনতে যাবে কে? ফুলেরার কেউ যদি যায় সেখানে, বিধায়ক তো তাকে ছাড়বে না। তো সেই মুহূর্তে ওই গ্রামে প্রবেশ করে ওই গ্রামের জামাই, যে জামাই নাম হচ্ছে গণেশ। গণেশের কাহিনী পঞ্চায়েত সিরিজের সিজন 1-এ দেখা যাবে। সে যখন গ্রামে বিয়ে করতে এসেছিল তখন সচিবের সাথে তার একটু ঝামেলা লেগেছিল আদর আপ্যায়ন করা নিয়ে, বরপক্ষকে আদর আপ্যায়ন করা নিয়ে। সেটা আমরা পরে যখন পঞ্চায়েত 1-কে এক্সপ্রেস করব, পঞ্চায়েত 1-কে রিভিউ করব, তখন আমরা বলবো। তো গণেশ যখন গ্রামে আসে, তো গ্রামের জামাই, তো তাকে গ্রাম দেখানোর দায়িত্ব পড়ে রিঙ্কির উপরে। আর রিঙ্কি ছিল গণেশের বইয়ের বান্ধবী। আর রিঙ্কি তখন সচিবকেও তাদের সাথে ডেকে নেয়। তো তারা একসাথে চলাফেরা করতে করতে বাগানে যাচ্ছে, কখনো কখনো পঞ্চায়েত অফিসে যাচ্ছে। তো আস্তে আস্তে সচিব এবং গণেশের মধ্যে যে দূরত্ব ছিল সেটা আস্তে আস্তে কমে আসে। তো তাদের মধ্যে ব্যাপারটা মিউচুয়াল হয়ে যায়। তো অন্যদিকে যখন ঘোড়া কেনার প্ল্যান চলছে, তখন তাদের দরকার, ফুলেরাবাসীর দরকার এমন একজন ব্যক্তি যে কিনা ফুলেরার বাসিন্দা নয়। এবং এইখানে তাদের মাথায় আসে গণেশের কথা, যেহেতু গণেশ ফুলেরার ছেলে নয়, সে ফুলেরার বাড়ির লোক। তারা যায় গণেশের শ্বশুরের কাছে। গণেশের শ্বশুর প্রথমে রাজি না হলেও গণেশ রাজি হয়ে যায় এবং সে বলে যে আমি যাব এই ঘোড়া কিনতে। গণেশের বউ, সচিব এবং রিঙ্কি যায়। সচিব এবং রিঙ্কিকে মার্কেটে নামিয়ে দিয়ে গণেশ এবং তার বউ যায় বিধায়কের কাছে। এবং তারা প্রথমে ভাবে যে গণেশের হয়তো ঘোড়া কেনার ক্ষমতা নেই। তো গণেশ প্রহ্লাদের দেওয়া 5 লাখ টাকা তাদের সামনে ছুড়ে দেয় এবং সেই ঘোড়া নিয়ে চলে আসে। তো ঘোড়া নিয়ে যখন তারা গ্রামে প্রবেশ করে, তারা বেশ হই হুল্লোড় করতে করতে গ্রামে প্রবেশ করে যে বিধায়ককে বেশ অপমান করা যাবে, যে বিধায়কের সবচেয়ে প্রিয় জিনিস, দামি জিনিস তারা কিনে নিয়েছে। এটা দেখতে পায় ভূষণ। যখনই ভূষণ এটা দেখতে পায়, ভূষণে ফোন করে সাথে সাথে ছোটন নামে বিধায়কের একটা চামচাকে সেই খবর দিয়ে দেয়। ছোটন খবর দিয়ে দেয় বিধায়ককে। এই খবর শোনার পরে বিধায়ক একদম রেগে ফেটে পড়ে। সে তার দলবল গুন্ডা বাহিনী নিয়ে ফুলেরার দিকে রওনা দেয়। মাঝ রাস্তায় তার রাস্তা আটকে দাঁড়ায় ভূষণ, মাধব, মোহন। তারা বলে যে বিধায়ক যেন এটা না করে, এটা করলে সর্বনাশ হয়ে যাবে। বিধায়ক তখন ভূষণকে বলে যে বিকেল 3টের মধ্যে যদি আমার ঘোড়া আমার কাছে ফিরে না আসে, তাহলে আমি ফুলেরাতে আক্রমণ করব এবং যাকে পাবো তাকেই মেরে ফেলব, আমি কাউকে ছাড় দেব না। ভূষণ গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে এসে সবারকে বলে যে
ঘোড়া ফিরিয়ে দেওয়ার জন্যে, কিন্তু তাতে কেউ রাজি হয় না। তো ভূষণের কাছে তারা খবর পেয়ে যায় যে বিধায়ক আসছে দলবল নিয়ে। সেই সময় গ্রামের সবাই, প্রধান, সচিব, মেম্বার, গ্রামের সমস্ত বুড়ো জোয়ান মেয়ে একসাথে হয়ে যায় বিধায়কের বিরুদ্ধে লড়াই করার জন্যে। যার কাছে যা হাতিয়ার ছিল সবাই নিয়ে তারা পঞ্চায়েত অফিসের সামনে চলে আসে। এদিকে বেলা 3টের মধ্যে যেহেতু ভূষণ ফিরে আসেনি এবং তার ঘোড়াও ফিরে আসেনি, তো বিধায়ক ফুলেরাতে ঢুকে পড়ে। পঞ্চায়েত অফিসের সামনে এসে একদম অস্ত্রশস্ত্র নিয়ে ফুলেরাবাসীদের সামনে দাঁড়িয়ে যায়। তো দুই পক্ষই তখন সামনাসামনি। আর এদিকে ফুলেরাবাসীদের পক্ষ থেকে জলের ট্যাঙ্কির উপর প্রহ্লাদ বসে থাকে একদম একটা বন্দুক নিয়ে, যে শুধু বিধায়ককে নিশানা বানিয়ে। কিন্তু এই দুই পক্ষের ঝগড়ার খবর পৌঁছে যায় ডিএম অফিসে। তখন ডিএমের পিএ এবং লোকাল থানার ওসি এসে দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে যায় এবং ব্যাপারটাকে সুরাহা করার চেষ্টা করে। কিন্তু বিধায়ক কিছুতেই রাজি হয় না। বিধায়ক তো একদম মার কাট অবস্থা, সে মারবেই। এরই মধ্যে ডিএম ম্যাডামের ফোন আসে। ডিএম ম্যাডাম এলাকার সাংসদকে লাইনে নিয়ে বিধায়কের সাথে কথা বলা এবং বিধায়ক সাংসদের অ্যাডভাইস শুনে সেখান থেকে ফিরে যায়। এরপরে সচিবের পরীক্ষার দিন চলে আসে। তো প্রধান, প্রহ্লাদ, বিকাশ সবাই সচিবকে সি অফ করার জন্য, মানে বাসে তুলে দেওয়ার জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে। তারা বাসের জন্য অপেক্ষা করতে থাকে। তো যারা যখন অপেক্ষা করছিল এমন সময় দুজন গুন্ডা বাইকে করে এসে তাদের উপর গুলি চালাতে শুরু করে। যদিও তাদের গুলি লাগে না এবং তৎক্ষণাৎ সেই গুন্ডা দুজন সেখান থেকে চলে যায়। সেখানে বাস আসে, তারা বাসে সচিবকে তুলে দেয়। যখন সচিবকে তুলে দেয়, বাস যখন ছেড়ে দেয়, তখন সেই গুন্ডা দুটো আবার রিটার্ন আসে এবং তাদের প্রহ্লাদ, বিকাশ এবং প্রধানের উপর গুলি চালাতে শুরু করে। এবং একটা সময় প্রধান, প্রহ্লাদ এবং বিকাশ তাদের মুখোমুখি পড়ে যায়, মানে তাদের ট্র্যাপের মধ্যে পড়ে যায়। তো তাদের মূল লক্ষ্য ছিল প্রধান। তারা প্রধানকে গুলি করে এবং প্রধান মারা তো যায় না, তাকে হসপিটালাইজ করা হয়। এরপরে সচিবের বন্ধু হাসপাতালে আসে। হাসপাতালে আসার পরে তারা দেখে যে প্রধান বেঁচে আছে, তার বুকের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে, কিন্তু সে বেঁচে আছে। এরপরে তারা হাসপাতালের করিডোরে নিচে নেমে আসে। নিচে যখন তারা নেমে আসে তখন তারা দেখতে পায় ভূষণের সাঙ্গপাঙ্গ এবং বিধায়ক তার 2-4 লোককে নিয়ে প্রধানকে দেখার জন্য হাসপাতালে এসেছে। তো সচিব, প্রহ্লাদ, বিকাশ এরা বিধায়ক এবং ভূষণের উপর দোষ চাপিয়ে দেয় যে তারাই এই কাজটা করেছে, কারণ তাদের সাথেই প্রধানের শত্রুতা ছিল। বিধায়ক ডিনাই করে, ভূষণও ডিনাই করে। বিধায়ক এবং ভূষণ দুজনেই এটা বলে যে ইলেকশন জেতার জন্যে প্রধান নিজেই লোক ঠিক করে নিজেকে অ্যাটাক করিয়েছে। এই কথা শুনে সচিবের মাথা গরম হয়ে যায়। ভূষণের গালের নিচে জোর একখানা থাপ্পড় লাগিয়ে দেয়। এরপরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এবং একটা সময়ে পুলিশ আসে। সেখানে পুলিশ এসে দুই পক্ষকে ধরে নিয়ে যায়। দুই পক্ষকে ধরে নিয়ে যাওয়ার পর থানায় সবাইকে আলাদা আলাদা বসিয়ে রাখে। কিন্তু মূল প্রশ্ন হলো এখানে যে প্রধানকে গুলিটা করেছে কে? কাহিনী এখানেই সমাপ্তি। টিভিএফ ক্রিয়েশন নামে যে প্রোডাকশন হাউস আছে, সেই প্রোডাকশন হাউস থেকে পঞ্চায়েত 3 তৈরি করা হয়। আজকের দিনে যেখানে বলিউড সিনেমা 1.5 থেকে 2 ঘন্টা দর্শককে সিনেমা হলে বসিয়ে রাখতে পারে না, সেখানে পঞ্চায়েত এমন একটা সিরিজ যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে কেউ একবারে দেখে শেষ করে দেবে। আমি সিজন 1, সিজন 2 এবং সিজন 3 3টে সিজনই দেখেছি এবং 3টে সিজনই আমি যখনই দেখতে বসেছি একবারে শেষ করেছি। সিজন 3-র 8টা এপিসোড এবং প্রত্যেকটা এপিসোড 40 মিনিট থেকে শুরু করে 55 মিনিট পর্যন্ত অ্যাট এ টাইম আমি সিরিজটা দেখেছি এবং সিরিজটাতে কোথাও একটু বোর ফিল হয়নি। সিরিজটার মধ্যে কোনো হাই ভোল্টেজ ড্রামা নেই, কোনো গালাগালি নেই, সেরকম নাচ গানা নেই, কোনো মারামারি নেই। তবু সিরিজটা দেখতে বসলে মনে হবে না সিরিজটা ছেড়ে উঠে যায়। সত্যিকার অর্থে 8 থেকে 80 বলতে আমরা যা বুঝি সেই সব বয়সের জন্যেই এই সিরিজটা দেখার উপযোগী। পারফরমেন্সের কথা যদি বলি, এই সিরিজটা কিন্তু নায়ক নায়িকা ভিত্তিক নয়, যেখানে নায়ক এবং নায়িকায় সিরিজের অনেকটা জায়গা জুড়ে থাকবে। এই সিরিজে অনেকগুলো লিড ক্যারেক্টার আছে। প্রধানের স্ত্রী, বিকাশ, প্রহ্লাদ, সচিব, ভূষণের 2 জন সাগরেদ, এরপরে রয়েছে বিধায়ক এবং সচিবের লাভ ইন্টারেস্ট প্রধানের মেয়ে রিঙ্কি।
প্রত্যেকটা ক্যারেক্টার তাদের নিজস্ব জায়গা আছে। এমন নয় যে সিনেমার নায়ক অভিষেককে অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতের যে সচিব তাকে অনেকটা সময় দেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে সময় নিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা সিজন 3 যেখানে শেষ করা হয়েছে, শেষ দৃশ্যে দেখানো হয়েছে প্রধানকে গুলি করা হয়েছে। তো লাস্টে একটা কোশ্চেন মার্ক জুড়ে দেওয়া হয়েছে যে প্রধানকে গুলি করলো কে। তো এ থেকে পরিষ্কার এর সিজন 4 আসবে, এবং একটা ইন্টারভিউতে বিকাশ এটাও বলেছে সিজন 5ও আসবে, আর আসতে বাধ্য, কারণ যেরকম স্পিড আছে তাতে সিজন 4 সিজন 5 কি তারও বেশি সিজন আসতে পারে। তো সবথেকে বেশি ভালো লাগবে যেটা, যে এই 3টে সিজনে রিঙ্কি এবং সচিবের ভালোবাসার গল্পটা খুব ধীরে ধীরে এগোচ্ছে। 3টে সিজন হয়ে গেছে, আজ পর্যন্ত কিন্তু তারা একে অন্যকে বলতে পারেনি যে তারা ভালোবাসে একে অন্যকে। আমার মনে হয় সিজন 5 কিংবা 6 পর্যন্ত যেতে যেতে তারা হয়তো বলে দেবে যে দে লাভ ইচ আদার। বাকি সিজনটা খুবই ভালো। বর্তমান ওটিটির জগতে যদি লিস্ট করা হয় যে 5টা ওয়েব সিরিজের নাম করা হোক, এগুলো পারফরমেন্সের দিক থেকে খুব ভালো, তার মধ্যে পঞ্চায়েতের নাম অবশ্যই রাখতে হবে। অভিনয়, ডিরেকশন, সব দিক থেকে সুপার লেভেলের একটা ওয়েব সিরিজ। সবাইকে নিয়ে দেখার মতো, সবাই দেখুন। অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল। যদি সাবস্ক্রিপশন না থাকে বন্ধুদের কাছে গিয়ে দেখুন, যাদের সাবস্ক্রিপশন আছে তবে দেখুন। 100% গ্যারান্টি, বিশুদ্ধ ওয়েব সিরিজ এবং খুবই ভালো লাগবে। হ্যাভ এ নাইস টাইম। আজকের মতো এখানে শেষ করছি। চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ। গুড বাই অ্যান্ড গুড নাইট।